হ্যালো বন্ধুরা, আজকে পরিমিতি মানে মেনসুরেশনের আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ লম্ব বৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার, একটা ইম্পর্টেন্ট টপিক এবং খুব ইজি একটা টপিক, এবং এখান থেকে কিন্তু একটা শিওর শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনাও রয়েছে তোমাদের পরীক্ষায়। তো চলো দেরি না করে শিখতে শুরু করি। প্রথমেই আমরা যেভাবে পড়ি কনসেপ্ট, তারপরে তার থেকে আমরা কনসেপ্ট দিয়ে বার করার চেষ্টা করব যে এর রিলেটেড ফর্মুলা, তারপরে কিছু ওয়ার্কআউট এক্সাম্পল, তারপরে তোমাদের জন্য থাকবে কিছু প্রবলেম। দেখো এখানে যে পাইপ, জলের পাইপ দেখতে পাচ্ছ, এখানে যদি একটু ভালো করে দেখো, এই যে স্ট্রাকচার গুলো, এই যে এখানে যে স্ট্রাকচার গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে স্ট্রাকচার এখানে, এই যে স্ট্রাকচারটা একটা লম্ব বৃত্তাকার চোঙের মতো, তাই না? তো এই লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার আমরা যেখানে করবো, এর অনেক ইউজ রয়েছে। তাহলে এর যদি আমরা এর বিভিন্ন আয়তন, এর ক্ষেত্রফল এগুলো মাপতে পারি, তাহলে সেই দিয়ে কিন্তু আমরা পরবর্তী সময় দেখবে তোমরা এখান থেকে এর মধ্যে দিয়ে জল বেরোচ্ছে, কি হারে জল বেরোচ্ছে, বা কতটা একটা কন্টেনারে জল আছে, এই ধরনের বিভিন্ন জিনিস আমরা ভবিষ্যতে কিন্তু করতে পারবো। এবং তার জন্য এই যে শেপটা, এই যে আকারটা, এটাকে একটু চিনতে হবে। প্রকৃতিতে তোমাদের চারপাশে খুঁজে দেখতে হবে কোথায় এই শেপটা দেখতে পাচ্ছ, কোথায় এর প্রয়োগ হয়েছে। যেমন ধরো, যদি একটা নিরেট, একটা সলিড, একটা লম্ব বৃত্তাকার চোঙ আমরা এরকম করে দেখি, তার এখানে একটা ভূমি বেস রয়েছে, এখানে দেখো একটা ভূমি, একটা বেস রয়েছে, এবং তার ভূমির ব্যাসার্ধটা আমরা এখানে ধরছি, আর উচ্চতা এইচ। তাহলে এইটা একটা রাইট সার্কুলার সিলিন্ডার। অর্থাৎ ধরা যাক এই একটা বই রয়েছে, একটা পাতা, এটাকে যদি আমরা এইভাবে মুড়িয়ে দিই, দেখো এখানে একটা বৃত্তাকার সারফেস তৈরি হলো, একটা লম্ব জিনিস তৈরি হলো, একটা বৃত্ত, লম্ব বৃত্তাকার একটা চোঙের মতো আয়তন এটা তৈরি করবে। তাহলে এর প্রথম যদি আমরা এর আয়তনটা মেজার করতে চাই, দেখো এর আয়তন দিয়ে আমরা শুরু করছি। তাহলে এর আয়তন আমরা কিভাবে মেজার করতে পারবো? এই যে এটা একটু ভালো করে দেখো, এটা একটা 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 সার্কেল তৈরি করেছে, এই যে ভূমি, এই যে ভূমির ক্ষেত্রফলটা যদি আমরা মাপতে পারি, এটা একটা বৃত্ত, তার বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি। তার সাথে এই হাইট, এটাকে যদি আমরা গুণ করি, আমরা জানি যে ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আমরা আয়তন পেতে পারি। তাহলে এখানে আমরা যদি লিখি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, দেখো এখানে খুব সহজেই আমরা ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু এইচ, উচ্চতা। তাহলে এত ঘন একক এর এই পাই আর স্কোয়ার এইচ, এটা কি পেলাম? এর আয়তন। আচ্ছা, এবার আমরা দেখি এর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কি হতে পারে। তাহলে বক্রতল বা পার্শ্বতল মানে তোমরা বুঝতে পারছো খুব সহজেই যে কোন সারফেসটাকে বলা হচ্ছে, এই সারফেসটা, এই সারফেসটাকে বলা হচ্ছে। তাহলে এই সারফেসটার জন্য বা এর ক্ষেত্রফল বার করতে গেলে এর হাইটটা তো জানো, এটা কিন্তু দেখো একটা প্লেন সারফেসের মধ্যে। তাহলে এই সারফেসটা যদি আমরা এই নিচের এই লাইনটা জানতে পারি, এই লাইনটা কি? পরিধি। এই লাইনটা তো পরিধি, এই বৃত্তের পরিধি। তাহলে এই পরিধিটার সাথে যদি এই উচ্চতাটাকে আমরা গুণ করতে পারি, তাহলেই আমরা কি পেয়ে যাব? এই বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে যদি দেখি, তাহলে বক্রতল 2 পাই আর, আমরা জানি পরিধি, ইন্টু এইচ। তাহলে 2 পাই আর এইচ বর্গ একক, বর্গ একক, এটা কি পেলাম? 2 পাই আর এইচ হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্র। আচ্ছা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? দেখো সমগ্র তলের কি কি আছে, একটা পার্শ্বতল রয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফল বলতে এটার একটা পার্শ্বতল রয়েছে, আর এইখানে একটা দেখো বৃত্ত রয়েছে, আর এদিকে একটা বৃত্ত রয়েছে। তাহলে দুটো বৃত্তর ক্ষেত্রফল, দুটো এইখানে যে তলটা রয়েছে, এই দুটো পার্শ্ব তল দ্বয়ের ক্ষেত্রফল, আর আর এই বক্রতলের ক্ষেত্রে। তাহলে এটা ইজিক্যালি আমরা বলতে পারি এখান থেকে 2 × পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। 2 পাই আর যদি আমরা কমন নিই, আর প্লাস এইচ বর্গ। তাহলে এখানে তিনটে জিনিস আমরা দেখলাম, একটা হচ্ছে এর আয়তন, এর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, আর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এইটা হলো আমাদের একটা লম্ব নিরেট যদি চোঙ আমরা পাই, তার এই এই আয়তন বা ক্ষেত্রফলের ফর্মুলা গুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে। কিভাবে বার করলাম সেটাও আমরা দেখলাম, যে একটা সারফেসকে কিভাবে মুড়িয়ে একটা আমরা নিরেট চোঙ বানালাম, এবং সেভাবে কিভাবে ফর্মুলাটা বেরোলাম। এবার আমরা দেখি এর একটা ওয়ার্কড আউট এক্সাম্পল বেসড অন দিস ফর্মুলা। আচ্ছা, দুটো লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান বলে দিয়েছে, তাদের উচ্চতার অনুপাত 1:2, তাদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রথমেই দুটো চোঙ যে বলেছে, আমি একটা বলি R1, একটা বলি H1, আরেকটার ক্ষেত্রে R2 আর H2 ধরি, আমরা ধরলাম, ঠিক আছে? এটা ধরছি তাদের ব্যাসার্ধ
আর উচ্চতা, তাদের চোঙ দুটোর আয়তন কিন্তু সমান বলে দিয়েছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে আয়তনটা যদি বার করি, এই ভলিউম 1 এটা কি হবে, পাই r1 স্কয়ার ইনটু h1, আর ভলিউম 2 টা কি হবে, পাই r2 স্কয়ার ইনটু h2। এবার প্রশ্নানুসারে v1 ইকুয়ালস টু v2 বা পাই r1 স্কয়ার ইনটু h1 ইজ ইকুয়াল টু পাই r2 স্কয়ার ইনটু h2। আমরা ভলিউমটাকে ইকুয়াল করলাম, দেখো ভলিউম দুটোকে ইকুয়াল করলাম, তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে r1 স্কয়ার বাই r2 স্কয়ার নাথিং বাট h2 বাই h1। আচ্ছা, এবার h2 আর h1 এর মধ্যে কোনো সম্পর্ক দেওয়া আছে? দেখো দুজনের উচ্চতার একটা অনুপাত বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে দেখো কি বলে দেওয়া আছে, h1 বাই h1 ইস টু h2, উচ্চতার অনুপাত 1:2, সুতরাং h1 বাই h2 1/2, সুতরাং h2 বাই h1 একটু ক্লিয়ার করে লিখি এই জায়গাটা, h2 বাই h1 ইজ ইকাল টু 2/1। তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারছি r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইজ নাথিং বাট 2/1 বা r1 বাই r2 ইজ ইকাল টু √2/1। তাহলে এক্ষেত্রে প্রশ্ন কি জানতে চেয়েছে, তাদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাদের প্রশ্ন কি জানতে চেয়েছে, ব্যাসার্ধের অনুপাত। তাহলে r1 ইস টু r2 জানতে চেয়েছে, সুতরাং r1 ইস টু r2, ব্যাসার্ধের অনুপাত √2:1। দেখো অসুবিধা হলে একবার ভিডিওটাকে পজ করে প্লে করে দেখো একটু স্লোতে, বাট হোপফুলি তোমরা বুঝতে পারবে। আমরা দুটো ভলিউম বার করলাম, ভলিউমকে ইকুয়াল করলাম, আর এটা প্রদত্ত, একটা প্রদত্ত শর্ত ছিল, এটাকে ইউজ করে আমরা এই আনসারটা বার করলাম। ঠিক আছে, তো এটা আমাদের ফার্স্ট প্রবলেম যেটা আজকে আমরা সলভ করলাম। কুইকলি চলে যাচ্ছে সেকেন্ড প্রবলেম। আচ্ছা, একটা তারের উপর একটা প্রবলেম, তার মানে কিন্তু এখানে একটা থিকনেস আছে যেটা একটু দেখতে একটা লম্ব বৃত্তাকার চোঙের মতো, সিলিন্ডারের মতো। কিরকম, একটা তারের ধরো এরকম দিয়েছে, একটা তার আছে, এর মানে তার আছে, একটা তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো, এবার আয়তন অপরিবর্তিত রাখতে গেলে তার তারটির দৈর্ঘ্য কতটা বাড়াতে হবে। মানে ধরে নাও এই তারটাকে ছোট করে দেওয়া হলো, হাফ করে দেওয়া হলো ব্যাসটাকে, এবং এটাকে তাহলে ডেফিনেটলি আরেকটু লম্বাটে করতে হবে, তাহলে এদের আয়তন সমান হবে। তাহলে এটার প্রশ্ন হচ্ছে এটা কতটা এর দৈর্ঘ্যটা বাড়াতে হবে যাতে এদের আয়তন সমান। তাহলে প্রথমে আমরা দেখি যে এখানে যে প্রদত্ত শর্ত আছে সেই অনুযায়ী এখানে কত শতাংশ বাড়াতে হবে। ধরা যাক এখন তারটা এটা ছিল h, ঠিক আছে, আর এর ব্যাস ছিল 2r, তাহলে এটার ব্যাস হয়ে গেছে 50% কমানো হয়েছে, তাহলে এর ব্যাস হয়ে গেছে এখন কত, দেখো r, আর এটা করা হয়েছে h, এটা আগে ছিল h। তাহলে দেখো এই প্রথমটার ক্ষেত্রে তারের ক্ষেত্রে ব্যাসার্ধ কত ছিল, উচ্চতা উচ্চতা ছিল h প্রথম তারের ক্ষেত্রে। দ্বিতীয় তারের ক্ষেত্রে, এটা প্রথম তারের ক্ষেত্রে, এবার দ্বিতীয় যখন তার হলো তার ব্যাসার্ধ কত হলো, এর ব্যাস হয়ে গেছে 50% কম, আর তাহলে ব্যাসার্ধ r/2, আর আমরা ধরি এটার দৈর্ঘ্য মানে উচ্চতা এক্ষেত্রে, তাই না, দৈর্ঘ্য আমরা ধরছি x। এবার এইটা আমরা পেলাম, এদের আয়তন কিন্তু সমান, এটা ছোট ছিল, এটা বড় করা হয়েছে, তাহলে আয়তন সমান হলে আমরা কি লিখতে পারি, প্রথম তারের ক্ষেত্রে দেখো আয়তন কত, পাই r স্কয়ার h, আবার দ্বিতীয় তারের ক্ষেত্রে আয়তন কত, পাই r/2 স্কয়ার ইনটু এক্স। এই দুটো আয়তন তো সমান, তাহলে এইটা আর এই আয়তন এটা তো সমান, তাহলে আমরা কি এরকম বলতে পারি প্রশ্নানুসারে পাই r স্কয়ার h ইজ ইকুয়াল টু পাই r/2 হোল স্কয়ার ইনটু এক্স, বা r স্কয়ার h ইজ ইকুয়াল টু r স্কয়ার বাই 4 ইনটু এক্স, বা x ইকুয়াল টু 4h। তার মানে x টা কিন্তু 4h করতে হবে। তাহলে তারের দৈর্ঘ্যটা কতটা বাড়াতে হবে, তারের দৈর্ঘ্য 4h মাইনাস 8 3h বাড়াতে হবে। এটা তাহলে তারের দৈর্ঘ্য আমরা দেখলাম 4h মাইনাস h, 3h বাড়াতে হবে। তাহলে পার্সেন্টেজে যদি দেখি যে h মানে এর দৈর্ঘ্য কত ছিল h, সেখানে বাড়াতে হচ্ছে কত 3h। তাহলে আমরা যেটাকে যদি পার্সেন্টেজে এক্সপ্রেস করতে চাই, তাহলে এটার পার্সেন্টেজ এখানে দেখো জানতে চেয়েছে, প্রবলেমটা কেন পার্সেন্টেজে করছি, জানতে চেয়েছে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে। তাহলে এইচ এর যদি 3h বাড়াতে হয়, একে 100% হচ্ছে 3h বাই h ইন্টু 100, তাহলে এক্ষেত্রে দেখো h ক্যান্সেল আউট,
300। সুতরাং তারের দৈর্ঘ্য 300% বাড়াতে হবে। এখানে ট্রিক্সটা কিন্তু 4H আনসার এসছে, তার মানে আগে যেটা এই H ছিল সেটা এখন 4H হবে, কিন্তু অ্যাকচুয়ালি কতটা পার্সেন্টেজ বাড়ছে এখানে কিন্তু 400% বাড়ছে না, তাহলে তো সেটা 5H হয়ে যাবে। 300% বেড়ে 3H হচ্ছে, তাই জন্যই এটার 300% কিন্তু আমাদের বাড়াতে হবে। ক্লিয়ার? তো দিস ইজ আওয়ার সেকেন্ড প্রবলেম। ওকে, তাহলে এটা একটুখানি রিভিউ করবে, এটা একটু ট্রিক আছে, একটুখানি ট্রিকি। তো এবার আমরা নেক্সট টাইপটা দেখি, সেটা ধরো যে ফাঁপা চোঙ যদি হয়। এতক্ষণ আমরা সলিড চোঙ দেখছিলাম, এবার আমরা এরকম চোঙ দেখছি। ধরো যাক এটা একটা থিকনেস আছে, ধরো এরকম একটা থিকনেস আছে, দেখতে পাচ্ছ যে এই একটা চোঙ বানিয়েছি একটা বই দিয়ে। এবার এর একটা থিকনেস আছে, চোঙ এটার একটা থিকনেস আছে, একটা চোঙ যেটার একটা থিকনেস আছে। এইরকম যখন থিকনেস থাকবে তখন এই ধরনের কেসে এর একটা কিন্তু ভেতরের যে সার্কেলটা তার একটা ব্যাসার্ধ থাকবে, সেটাকে আমরা অন্তর ব্যাসার্ধ বলবো। আর বাইরের যে আউটার রিংটা আছে সেটার যেটা ব্যাসার্ধ সেটাকে আমরা বহির ব্যাসার্ধ বলবো। তো এটার জন্য কিরকম চেঞ্জ হবে দেখি একটুখানি। ধরা যাক একটা ফাঁপা, এটা ফাঁপা, মাঝখানটা ফাঁপা, কিন্তু এর একটা থিকনেস আছে যেমন আমরা দেখলাম। এরকম লম্ব বৃত্তাকার চোঙ যখন হবে তখন ধরা যাক এর অন্তর ব্যাসার্ধ আমরা ধরি আর স্মল আর এর বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, উচ্চতা এইচ। তবে দেখো এর আয়তন, ধাতুর আয়তন বলতে বোঝাচ্ছে এই যে থিকনেসটা এখানে আছে, এর ভলিউমটা কত। অর্থাৎ এটা ফাঁপা, তাই মাঝখানে কিছু নেই, কিন্তু এই থিকনেসটা, এই যে থিকনেসটা দেখতে পাচ্ছ, এই থিকনেসটা কত, এর আয়তনটা কত। তাহলে খুব ক্লিয়ারলি আমরা বলতে পারবো এই ফাঁপা চোঙের ধাতুর আয়তন হবে, আমরা যদি পুরো আয়তনটার থেকে ভেতরে এই ফাঁপা অংশটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে পাই আর স্কোয়ার এইচ মাইনাস এটা পুরো পুরো এই এই জিনিসটা আমরা পেলাম পুরো চোঙের আয়তন, মাইনাস যদি ফাঁপা চোঙ যেটা ফাঁপা হলো পার্ট যেটা সেটা কোনটা, এটা, এটাকে যদি বাদ দিয়ে দিতে পারি তাহলেই কিন্তু ওই ফাঁপা পার্টটা আমরা পেয়ে যাব মান। তাহলে এটাকে পাই কমন নিয়ে এটাকে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এটা একটা আমাদের ইকুয়েশন আমরা পেলাম। আচ্ছা, এর বক্রতলের ক্ষেত্রফল, রাইট? এর যে বক্রতল, এখানে দেখো দুটো বক্রতল আছে। যদি আমরা এটাকে কার্ভ করি, যে এটাকে যদি কার্ভ করি, এর বাইরে একটা তল আছে, আবার ভেতরে একটা তল আছে, ইনসাইড একটা তল আছে, আর বাইরে একটা তল আছে। তাহলে এই দুটো তলকেই আমাদেরকে বক্রতল হিসেবে ধরতে হবে। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল, বাইরের বক্রতলটা আমরা কিভাবে পাবো, এটাকে একটু নিচে লিখছি, ইকুয়ালস টু 2 পাই ক্যাপিটাল আর এইচ, এটা বাইরেরটা পাচ্ছি, তার সাথে আমাদের 2 পাই স্মল আর এইচ ভেতরটা পাচ্ছি। তাহলে এই দুটোকে নিয়ে আমরা কি পেয়ে যাচ্ছি, যে তার বক্রতলের ক্ষেত্রফলটা কত, ইনসাইড এন্ড আউটসাইড দুটো মিলিয়ে, রাইট? 2 পাই ক্যাপিটাল আর এইচ আর 2 পাই আর স্মল এইচ। আচ্ছা, প্রান্ততলের ক্ষেত্রফল, দেখো এখানে আরেকটা কনসেপ্ট কি, প্রান্ততলের ক্ষেত্রফল কত। প্রান্ততল মানে যে সারফেসটা আমাদের ক্ষেত্রে এখানে আছে, সেক্ষেত্রে সেটা দেখো পাই আর স্কোয়ার, একটা তার থেকে ইনসাইডের যেটা সেটাকে যদি আমি বাদ দিই তাহলে আমরা কি পাবো, একটা তলের প্রান্ততলের ক্ষেত্রফল। কারণ একটা আউটার সার্কেল একটা ইনার সার্কেল, তাদের ক্ষেত্রফলের ডিফারেন্স। তাহলে এটা পাই আর স্কোয়ার মাইনাস আর, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বুঝতেই পারছো যে আমাদের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা যদি বার করতে চাই তাহলে সেটা কি হবে, আমাদের বক্রতলের যে ক্ষেত্রফল যেটা আগেই পেয়েছি, আমরা কি পেয়েছি 2 পাই এইচ আর প্লাস আর, যেটা আমরা এখান থেকে পেয়েছিলাম 2 নম্বর ইকুয়েশন থেকে। আর তার সাথে এইখানে প্রান্ততল এখানে কটা আছে, দুটো প্রান্ততল আছে, তাহলে এখানে 2 পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এটা আমরা পার্শ্বতল আর দুটো প্রান্ততল আছে, তো তাদেরকে যদি ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এর সমগ্র তলের ক্ষেত্রফল। তো এক্ষেত্রে ফর্মুলা তো আছেই, ফর্মুলাগুলো কিন্তু আমরা যদি কনসেপ্টটা বুঝি তাহলে আমরা নিজেরাই বার করে নিতে পারবো, এবং এর উপরে কিন্তু আমাদের অঙ্ক আসতে পারে। যেমন ধরা যাক একটা অঙ্ক এখানে আমরা করে দেখি, যে 13 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা ফাঁপা ধাতব চোঙের বহির ব্যাসার্ধ আর অন্তর ব্যাসার্ধ বলে দিয়েছে 6.7। তো এক্ষেত্রে দেখো আর এর মান বলে দিয়েছে 6.75 সেন্টিমিটার আর অন্তর ব্যাসার্ধ বলে দিয়েছে 5.25 সেন্টিমিটার। আচ্ছা, আর উচ্চতাও বলে দিয়েছে 13 সেন্টিমিটার। এই চোঙটা গলিয়ে অর্ধেক উচ্চতা বিশিষ্ট একটি নিরেট চোঙ তৈরি করা হলো। তাহলে ফাঁপা চোঙ থেকে নিরেট চোঙ তৈরি করা হলো, ওই নিরেট চোঙের ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে এর ধাতুর আয়তনটা আগে দেখি, কারণ ওই ধাতুর দিয়ে তো আমরা নতুন চোঙ বানাবো। তাহলে ধাতুর আয়তন
কিভাবে বার করব? পাই, আমরা ফর্মুলা কি দেখলাম, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ, অর্থাৎ পাই 6.75 স্কোয়ার মাইনাস 5.25 স্কোয়ার ইন্টু 30। তাহলে এটা হচ্ছে ধাতুর আয়তন। এবার এই ধাতু দিয়েই এটাকে আমরা একটু সিম্পলিফাই করে রাখি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলে এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু 13। তাহলে এখান থেকে দেখো ইন্টু 12 ইন্টু 1.5 কারেক্ট ইন্টু 13, এটা আমরা পেলাম আয়তন। আচ্ছা, এইটা যেটা পেলাম এটাই তো দিয়ে আমরা একটা সলিড সিলিন্ডার বানিয়েছি। সলিড সিলিন্ডার যেটা বানিয়েছি সেটা আগের যে সিলিন্ডারটা ছিল তার অর্ধেক উচ্চতা বিশিষ্ট। তাহলে উচ্চতাটা এখন কি হয়ে গেছে? কম হয়ে গেছে। তাহলে এই ধাতু দিয়ে যে নতুন চোঙ হয়েছে, তাহলে এখানে আমরা লিখি নতুন চোঙের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর। নতুন চোঙের উচ্চতা বলে দিয়েছে হাফ, মানে 13/2 সেন্টিমিটার। সুতরাং আমরা বলতে পারি নতুন চোঙের আয়তন, আয়তন কি? নতুন চোঙের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার ইন্টু 13/2 ঘন সেন্টিমিটার। আবার এই যে আয়তন আমরা পেলাম, এই আয়তনটা কোথা থেকে আসলো? এই চোঙটা গলিয়েই তো এসছে। সুতরাং আমরা বলতে পারি পাই আর স্কোয়ার ইন্টু 13/2 is equal to pi into 12 into 1.5 into 13। তাহলে আমরা এই 1 আর এই 2 এখান থেকে পেলাম এটা। তাহলে বা এখান থেকে যদি ক্যালকুলেট করি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 ইন্টু 1.5 ইন্টু 2, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, বা আর ইকুয়াল টু 6। তাহলে আর এর মান কি পেলাম? 6। আর হলো চোঙের ব্যাসার্ধ। সুতরাং চোঙের ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার। ক্লিয়ার হচ্ছে তুমি? তাহলে ক্লিয়ার হলো কিনা দেখো। তাহলে আমরা কিভাবে করলাম? প্রথমে আমরা ধাতু, কতটা ধাতু পেলাম গলিয়ে, সেইটা বার করে নিলাম। এবার এইটার থেকেই তো নতুন চোঙ যেটা আছে সেইটা আমরা তৈরি করব। তাহলে সেখান থেকে আমরা পেলাম নতুন চোঙের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। ওকে, তো দরকার হলে আরেকবার তোমরা রিভিউ করো ভিডিওটা খুব কুইকলি এবং বুঝতে পারবে। তাহলে আমরা এখানে শিখলাম একটা সলিড চোঙ, তার ফর্মুলা। ফাঁপা যদি চোঙ হয় তাহলেও আমরা কি করে বার করবো তার উপরেও প্রবলেম সলভ করলাম। এবার তোমাদের জন্য রইলো কিছু প্র্যাকটিস প্রবলেম। তো তোমরা এটা একটুখানি সলভ করো প্রত্যেকটা প্রবলেম এবং ভিডিওতে কমেন্ট করে আনসার গুলো জানাও। আরো প্রবলেম নিয়ে আমরা আসবো, তবে তার আগে তোমরা যেটা করবে সেটা এটা নোটস বানাবে। আর তোমাদের ক্লাসের টেক্সট বইয়ের বা টেক্সট পেপার থেকে আরো কিছু প্রবলেম সলভ করো। আরো প্রবলেম সলিউশন নিয়ে আমরা আসবো, আরো প্রবলেম আমরা একসাথে সলভ করব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো, সাথে থাকো, সলভ করো, আর কমেন্টে তোমাদের কেমন লাগছে জানিও। নিচের কমেন্টসে আনসার গুলো পাঠাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।